সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রোকাডেমিক্সের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন এটা থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। অ্যাডমিশন হয়তো বা ওরকম ফুললি আসে না, বাট এটা কনসেপ্টটা আসে। আর এসএসসি, এইচএসসি থেকে এখানে কোয়েশ্চেন আসেই আসে। সো তোমরা যদি এটা কনসেপ্টটা এবং এই জিনিসটা একটু বুঝে রাখো, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে সলিড মার্কস তুলতে পারবে। ক্লাস শুরু করার আগে আমাদের জানতে হবে যে আসলে ব্যবসায়িক লেনদেনের দলিল পত্রাদি জিনিসটা কি। সেটাই হচ্ছে তোমার আমরা দৈনন্দিন জীবনে ব্যবসায় সংগঠনে মানে ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয়ে থাকে, সেই লেনদেনগুলোর জন্য আমাদের প্রমাণ রাখা লাগে। তো সেটি হচ্ছে যে দলিল পত্রাদি ব্যবসায়িক লেনদেনের। ঠিক আছে, তো আমরা দেখি। আর আরেকটা কথা হচ্ছে যে তোমার ব্যবসায়িক মানে অনেক লেনদেনের জন্য অনেক ধরনের প্রমাণ রাখা হয়। সো ক্যাটাগরি অনুযায়ী জিনিসগুলোকে আর কি বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই রয়েছে চালান। এখন চালানটা কি? চালানটা আসলে হচ্ছে যে তোমার ধারে ক্রয় বিক্রয়ের সময় যে প্রমাণ মানে প্রমাণ পত্রাদিটা রাখা হয় বা দলিল পত্রাদিটা রাখা হয়, সেটি হচ্ছে তোমার চালান। আচ্ছা, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চালান পণ্য ক্রয় বিক্রয়ের একটা প্রাথমিক দলিল। আচ্ছা, পণ্য ক্রয় বিক্রয় ঠিক আছে, তবে এটি অবশ্যই ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই চালানটা তৈরি করা হয়। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, ধারে। ওকে, বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সহ বিস্তৃত একটি দলিল লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে। ওকে, ফাইন। তো বেসিক্যালি এটাই হচ্ছে যে তোমার ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেই জিনিস মানে যেই প্রমাণটা মানে প্রমাণ বা দলিল পত্রাদিটা রাখা হয়, সেটি হচ্ছে তোমার চালান। আচ্ছা, আর এখানে যে ছকটা দেখতেছো এটা হুবহু আইকা দিবা, হুবহু আইকা দিবে, এবং যেখানে যেই ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করে ফেলবা। মুখস্থ বলতে তোমরা কয়েকবার প্র্যাকটিস করবা, দেখবে এমনি আয়ত্ত এসে করবে। যেমন সুমন ট্রেডার্স হচ্ছে যে এইখানে তুমি হচ্ছে প্রতিষ্ঠানের নামটা রাখবা, নিজের প্রতিষ্ঠানের নামটা লিখবা। হ্যাঁ, আর হচ্ছে যে তোমার এখানে হচ্ছে অ্যাড্রেস, তারপর এখানে চালান লিখবা, তারপর হচ্ছে চালান নং লিখবা। আর এখন কথা হচ্ছে সাপোজ তোমার চালান নং দেওয়া নাই, তো চালান নং লেখা ওই জায়গাটা ফাঁকা ব্ল্যাঙ্ক রাখবা। হ্যাঁ, ওকে। আবার ক্রেতার নাম, ক্রেতার নাম যে কিনছে তার নামটা, হ্যাঁ, আর ক্রেতার নাম নাও দেওয়া থাকতে পারে। ওকে, ফাইন, তো তুমি এই জায়গাটা ফাঁকা রাখবা। তারপর ক্রেতার ঠিকানাটা কোথায়, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে তারিখ। আচ্ছা, এইখানে যেইখানে আছে সেটা সেখানেই রাখতে হবে। হ্যাঁ, কোনোটা কিন্তু মিস দেওয়া যাবে না। তুমি যদি কোনো একটা জিনিস মিস দিয়ে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু চাইলে এক্সামিনার সে কিন্তু নাম্বার কাটতে পারে। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে যে ক্রমিক নং, মালের বিবরণ। মালের বিবরণটা হচ্ছিল যে তোমার যে লেনদেনটা থেকে তুমি যে ইনভয়েসটা বানাবা বা চালানটা বানাবা, সেই লেনদেনের আসলে বিবরণটা। সেই লেনদেনে হয়তো তোমার বলতে পারে, যেমন এই লেনদেনে কি বলছে যে নাজির সাইল চাল তোমার দর হচ্ছে 40 টাকা, পরিমাণ 1000 কেজি। হয়তো লেনদেনটা এরকম ছিল যে 5% কারবারি বাট্টায় তোমার নাজির সাইল চাল কিনা হয়েছে, সেটা ছিল 40 টাকা 1000 কেজি দরে। তো সেই জিনিসটা এখানে কি লিখছে যে শুধু নাজির সাইল চাল, তারপর হচ্ছে যে তোমার 40 টাকা 1000 কেজি, তারপর সেটা গুণ করে এখানে লিখছে। এন হচ্ছে এই যে কারবারি বাট্টা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে কারবারি বাট্টা কিন্তু বাদ দিতে আমরা জানি। ওকে, ফাইন, এটা এখানেও দেখানো লাগবে। কারবারি বাট্টা 5% ছিল, এই 5%টা সেটা এখানে ওই 40,000 টাকার উপরে 5% কইরা দেখানো হয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার টাকা কথায় লেখা লাগবে 38,000 মাত্র, এরকম। ওকে, আর হচ্ছে বিক্রয় শর্ত যদি থাকে সেটা লেখবা, না লেখার দরকার নাই। আবার বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এই জিনিসটাও কিন্তু লিখতে হবে। এবং আর আছে কি তোমার বিক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, তো আমি আরেকটু ছোট করে একটা সামারি দিই। ছোট করে সামারি দিলে তুমি বুঝবা যে তোমার চালানটা আসলে ধারে ক্রয় বিক্রয় ক্ষেত্রে এই জিনিসটা প্রমাণটা রাখা বা দলিল পত্রাদি। ঠিক আছে, আর হচ্ছে যে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু যেভাবে আছে সেভাবেই তোমরা পড়বা। ওকে, বা এই প্র্যাকটিস করবা। এর ফরম্যাটের বাইরে আর কোনো কিছু তোমরা মানে নিজে থেকেও অ্যাড করতে চাও না, আবার কিছু বাদও দিও না। ওকে, আচ্ছা, ক্যাশ মেমো জিনিসটা মানে এই যে একটু আগে যে ফরম্যাটটা দেখলা চালানের, কাইন্ড অফ প্রত্যেকটা যে তোমার এখন যে আমরা ইয়াটা পড়বো প্রমাণপত্রাদি বা তোমার যে এই জিনিসগুলো মানে অনেক ধরনের যে ইয়েগুলো পড়বো আমরা, সেগুলো দেখবে সেমই কাইন্ড অফ ফরম্যাট। ঠিক আছে, সো একটা পড়লে দেখা গেছে যে তোমার কাছে সবগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা, ক্যাশ মেমো। ক্যাশ মেমোটা হচ্ছে তোমার ওই পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, বাট এটা নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, যে টাকাটা পরিশোধ হয়ে গেছে বা নগদের লেনদেনটা হয়েছে। বেসিক কথা হচ্ছে এটা। চালান আর ক্যাশ মেমোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ক্যাশ মেমো হচ্ছে নগদ মূল্যে। ঠিক আছে, এটা মনে রাখবা। আর চালান হচ্ছে ধারে। ঠিক আছে, এখানে দেখবা যে মোটামুটি ওই চালানের সাথে এখানে সবকিছু মিলা যাবে। কিছু কিছু পার্থক্য থাকতে পারে, আছে। সেটা হচ্ছে যে তোমার ওইখানে চালানে চালান নং লেখা লাগতো, বাট ক্যাশ মেমো করতে এখানে ভাউচার নং লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ওইখানে চালান লেখা ছিল, এখানে ক্যাশ মেমো। আর হচ্ছে যে তোমার ওইখানে ছিল হচ্ছে যে তোমার ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কিন্তু তোমার ক্যাশ মেমোতে কিন্তু কি বলা আছে, বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর মোটামুটি সবই সেম। তোমার এই যে মালের বিবরণ, তারপর কারবারি বাট্টা বাদ দেওয়া লাগে এবং টাকা, এগুলো সব মোটামুটি সেম। ঠিক আছে, ওকে।
এরপর হচ্ছে কি ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারটা আসলে বেসিক্যালি বানানো হয় বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে বানানো হয়, ঠিক আছে? যে মানে বেতন, মজুরি, ক্রয়, তারপর হচ্ছে ভাড়া, আরো বিভিন্ন যে ব্যয়গুলো আছে সেটার সাপেক্ষে আসলে বানানো হয়। তো এটা একটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। ক্রেডিট ভাউচারটা সেম, ঠিক আছে? সো কি কি আছে, ডেবিট ভাউচারটা তো বুঝলাই যে আসলে বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে এটা বানানো হয়, এন্ড ব্যয় বলতে যেগুলো আছে সেই ব্যয়গুলাই। ওকে। আর হচ্ছে এই যে ডেবিট ভাউচারের নমুনা ছক, এই জিনিসটা আবার পরীক্ষা লিখতে যাও না। নর্মালি এই যে আলী অ্যান্ড হায়দার মানে এই যে লিখছে মানে প্রতিষ্ঠানের নামটা, দেন হচ্ছে অ্যাড্রেস, তারিখ, গ্রহণকারীর নাম। আচ্ছা, প্রতিষ্ঠান কিন্তু আমি নিজে, ঠিক আছে? আর গ্রহণকারীর নাম বলতে আমি মানে যাকে যার জন্য আমি ব্যয়টা করছি। সাপোজ আমি মনে করো বাসা ভাড়া দিছি, ঠিক আছে? আর বাসা ভাড়া যদি আমি দেই, তাহলে যে যার থেকে ভাড়া নিয়েছি তাকেই তো টাকা নিব। সো তার নামটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? তারপর হচ্ছে তার ঠিকানাটা। তারপর হচ্ছে ডেবিট ভাউচার একটা নম্বর দেওয়া লাগে। তারপর হিসাব খাতার নাম, মানে তোমার আসলে হিসাব খাতার নামটা বলতে বোঝানো হয়েছে যে তুমি কি ধরনের ব্যয় করছো। সাপোজ বাসা ভাড়া দিছো, সো ফাইন, তুমি এখানে বাসা ভাড়া দিলা, ঠিক আছে? আচ্ছা, আমার লেখাও তো ওকে, বাসা ভাড়া, ঠিক আছে? যদি মজুরি থাকে তাহলে মজুরি লিখবে, যেটা ব্যয় করছো, যেই খাতে ব্যয় করছো, তো সেই জিনিসটা লিখবা। ওকে। তারপর এখানে টাকাটা কোথায় লিখবা। তারপর এখানে কয়েকজনের স্বাক্ষর আছে, এই স্বাক্ষরগুলো মনে রাখবা। কি কি? তোমার হচ্ছে যে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, আর হচ্ছে গ্রহীতার স্বাক্ষর, ঠিক আছে? আচ্ছা, তো এই চারটা স্বাক্ষর একটু মনে রাখবা, যে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, আরেকটা হচ্ছে তোমার, আরো দুইটা হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর, আরেকটা হচ্ছে যে তোমার কি গ্রহীতার স্বাক্ষর, ঠিক আছে? ওকে। আজকে ক্লাসটা খুবই মানে শর্ট, জাস্ট একটু কনসেপ্টটা আর হচ্ছে যে তোমার এই ফরম্যাটটা যদি মনে রাখতে পারো, আর নিজে যদি বাসায় একটু কয়েকবার প্র্যাকটিস করো, তাইলে না এইটা আসলে খুব মানে আহামরি কিছু না। হ্যাঁ, আর একটু বুঝতে হবে যে আর আরেকটা জিনিস হচ্ছে কোশ্চেনে কিন্তু বইলা দিবে যে কোন লেনদেনের জন্য কোন জিনিসটা প্রস্তুত করতে হবে। যেমন একটা লেনদেন সাপোজ আমি যদি বলি যে মনে করো যে বাসা ভাড়ার ক্ষেত্রে আমার বাসা ভাড়া দেওয়া লাগছে। আচ্ছা, বাসা ভাড়া না, তোমার হচ্ছে যে কারখানার ভাড়া দেওয়া লাগছে। ওকে ফাইন। তো কারখানার ভাড়া যে দেওয়াটা লাগছে, তো সেটার জন্য বলতেছে যে একটা সাপোজ ভাউচার মানে বলে দেবে যে কোশ্চেনে যে এটার জন্য, এই লেনদেনটার জন্য একটা ডেবিট ভাউচার তৈরি করো। সো তুমি তোমার আসলে ওইভাবে আইডেন্টিফাই করা লাগতেছে না যে কোন লেনদেনটার জন্য আসলে কোনটা ব্যবহার করা মানে তৈরি করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে তোমার চালান আর হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো, এখন চালান আর ক্যাশ মেমোর ক্ষেত্রে অনেক সময় তো ট্রিক করে কোশ্চেনটা করতে পারে যে উপযুক্ত প্রমাণ দলিলপত্রটা বানাও। উপযুক্ত তার মানে কি, যেটা যেটার জন্য খাটে সেটার জন্য বানাবে। এখন কথা হচ্ছে তুমি তাহলে বুঝবা কেমন, ওই যে যে একটা বেসিক পার্থক্য, যে লেনদেনটা কি আসলে ধারে হইছে নাকি নগদে হইছে, ঠিক আছে? তো এই জিনিসটা আইডেন্টিফাই করলে তোমার আলটিমেটলি উপযুক্তটা তুমি বানাই ফেলতে পারবা। বিকজ যখন নগদে হবে তখন তুমি ক্যাশ মেমো বানাবা, আবার যখন ধারে হবে তখন তুমি চালানটা তৈরি করবা। ওকে, এটা সিম্পল এজ দ্যাট, তেমন কোনো কঠিন ব্যাপার না। ওকে, আমরা তো ডেবিট ভাউচার পড়ছি। আচ্ছা, এবার ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারটা হচ্ছে ডেবিট ভাউচার উল্টাটা। মানে ডেবিট ভাউচার ছিল যে তোমার বিভিন্ন ক্রয় এবং বিভিন্ন ব্যয় সাপেক্ষে, আর হচ্ছে তোমার ক্রেডিট ভাউচারটা হচ্ছে যে তোমার বিক্রয় এবং বিভিন্ন আয়ের সাপেক্ষে তৈরি করা হয়, ঠিক আছে? যে আয়গুলো তোমার মানে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনে হয়ে থাকে, সেইটার সাপেক্ষে হচ্ছে যে তোমার ক্রেডিট ভাউচারটা বানানো হয়, ঠিক আছে? তো ক্রেডিট ভাউচার আর ডেবিট ভাউচারের কিন্তু পুরো সবকিছু সেম, কোনো কিছু চেঞ্জ নেই। চেঞ্জটা হচ্ছে গেলে এই জায়গায়, এইখানে ছিল ওইখানে ডেবিট ভাউচার, মানে ডেবিট ভাউচার নম্বর ছিল, ক্রেডিট ভাউচার এসে হচ্ছে যে শুধু ক্রেডিট ভাউচার নম্বর। ওকে। আর দেখো যে তোমার এই যে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর, সব সেম। তারিখ, গ্রহণকারী সব সেম, আর কোনো চেঞ্জেস কিছু নাই, ঠিক আছে? ওকে। তো ক্রেডিট ভাউচার আর ডেবিট ভাউচার তোমরা আশা করি বুঝছো। তারপর আমি একটা শর্ট সামারি দিই, সেটা হচ্ছে যে ডেবিট ভাউচারটা হচ্ছে যে তোমার, আচ্ছা, ডেবিট ভাউচারটা হচ্ছে যে তোমার কিসের কিসের জন্য তৈরি করা হয়। ডেবিট ভাউচারটা হচ্ছে তোমার ক্রয় আর হচ্ছে বিভিন্ন ব্যয়, বিভিন্ন ব্যয়। ওকে। আর হচ্ছে ক্রেডিট ভাউচার কিসের জন্য, ক্রেডিট ভাউচারটা হচ্ছে ওকে। আচ্ছা,
তাহলে ডেবিট ভাউচারটা কিসের জন্য? ক্রয় এবং বিভিন্ন ব্যয়। আর ক্রেডিট ভাউচারটা কিসের জন্য? বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য। ওকে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যে নোট। নোটটা হচ্ছে যে তোমার দুই প্রকার, সেটা হচ্ছে কি ডেবিট নোট আর হচ্ছে ক্রেডিট নোট। এখন ডেবিট নোটটা কেন তৈরি করে? ডেবিট নোটটা তৈরি করা হচ্ছে যে তোমার যেই পণ্যটা ক্রয় করা হয়েছে সেটা যদি আমার মন মতো না হয়, অথবা কোনো কিছু নষ্ট থাকে বা যে কোনো রিজনই হোক, সেটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি কি করবো? রিটার্ন করে দিব যে যার কাছ থেকে কিনছি। সো এই যে রিটার্ন করে দিব, এটার জন্যই তৈরি করা হয় তোমার হচ্ছে যে ডেবিট নোট। বুঝতে পারছো? তো জিনিসটা কি হচ্ছে? ক্রয় ফেরতের জন্য। ঠিক আছে, সহজভাবে যদি বুঝতে চাও, কিসের জন্য হচ্ছে তোমার? ক্রয় ফেরত। ঠিক আছে, এই দেখো, ক্রয়কৃত পণ্য ফরমাশ অনুযায়ী বা না না হলে বা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতার বর্ধিত পণ্য ফেরত পাঠায়। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে একটু জিনিসটা ইয়া করা লাগবে যে মানে প্রতিষ্ঠানের নাম, তারপর যার থেকে কিনছি সেটার নাম, ঠিকানা, সূত্রটাও দিতে হবে এখানে। সব যেরকম ফরম্যাট আছে ওরকমই কিন্তু তোমরা শিখবা। ওকে, এবং যেটা থাকবে না সেটা কিন্তু ফাঁকা রাখবা। যেমন সাপোজ তোমার ডেবিট নোট নং নাই, তো ডেবিট নোট নং লেখা, এটা ব্ল্যাঙ্ক রাখবা। ফাইন। ওকে। আচ্ছা, এইখানে তোমার এখানে অনেক কিছু লেখা আছে যে আপনার মূল্যকে কে ডেবিট করা হয়েছে, এই যে খেয়াল করো, এই জিনিসটা নিয়ে অনেক একটু প্যানিক থাকে যে এই জিনিসটা ভাই কি লিখছে না লিখছে। তোমার আসলে এত কিছু বোঝা লাগবে না বা এত কিছু তোমার লেখাও লাগবে না। তোমার জাস্ট নর্মালি মনে করো সাপোজ হচ্ছে যে নিম্নমানের পণ্য হওয়ার কারণে তোমার মনে করো পণ্য আমার ফেরত দেওয়া হলো। সো তুমি এই বিবরণে কি লিখবা? যে নিম্নমানের হওয়ার কারণে এত পিস প্রোডাক্ট এত টাকা ধরে ফেরত পাঠানো, বাস শেষ। এখানে আর কিছু লেখা লাগবে না, এই যে ডেবিট করা হয়েছে আপনার ফেরত, এত এগুলো কোনো প্রয়োজন নেই। তারপর টাকাটা লিখলা সিম্পলি, এন্ড হচ্ছে টাকা কথায় লিখলা, আর সেখানে একটা স্বাক্ষর থাকবে, সেটা হচ্ছে ক্রয় ব্যবস্থাপক। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা কি? ক্রেডিট নোটটা হচ্ছে যে আমার কাছে যে পণ্যটা ফেরত আসবে। ঠিক আছে, মানে এই মানে ওই তোমাকে যদি আমি একটু আরেকটু ইয়াভাবে বলি, আহ এই যে একটু আগে যে আমরা ডেবিট নোটটা বললাম, ডেবিট নোটে কি পড়ছি যে আমার কোনো পণ্য পছন্দ হয় না অথবা যে কোনো কারণে আমি ফেরত দিচ্ছি, এখন আমি যে ফেরত দিচ্ছি সেটার জন্য আমি তৈরি করছি হচ্ছে যে তোমার ডেবিট নোট। এখন বিক্রেতার কাছে যে এটা আসছে, তো বিক্রেতা কি তৈরি করবে? বিক্রেতা তৈরি করবে হচ্ছে যে ক্রেডিট নোট। ঠিক আছে, এই যে খেয়াল করো যে বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা পরিমাণ, তারপর হচ্ছে তোমার মূল্য, এগুলো সবকিছু ক্রেতার নিকট করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মানে ক্রেডিট করা হচ্ছে। ঠিক আছে, এই যে যেটা বললাম যে ডেবিট নোট কে তৈরি করে যে ক্রয় করছে, ঠিক আছে, সে ওইটা তৈরি করে। আর ক্রেডিট নোট কারা তৈরি করে? যে বিক্রেতা, যার কাছে পণ্যটা ফেরত আসছে, ঠিক আছে, সে তৈরি করে। তো সেটা কি? এটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত। ওকে, তো এটাও সেম। ঠিক আছে, ক্রেডিট নোট নং, প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ক্রেডিট নোট নং, তারিখ, তারপর হচ্ছে যে তোমার এখানেও সেম, তোমার কি কারণে ফেরতটা আসছে সেইটা জাস্ট লিখবা। এখানে যে আপনাদের হিসাবকে ফেরতের মূল্য দ্বারা এবার এটা লেখার দরকার নেই। ওকে, তারপর হচ্ছে যে তোমার পরিমাণ, মানে পরিমাণ মধ্যে যে টাকাটা আছে সেটা আর কি। আর হচ্ছে টাকা কথায় লিখবা। আর হচ্ছে যে তোমার কি একটা সাক্ষ্য, সেটা হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক। তোমার ডেবিট নোটের ক্ষেত্রে কার সাইন? ক্রয় ব্যবস্থাপক। ক্রেডিট নোটের ক্ষেত্রে কার সাইন? বিক্রয় ব্যবস্থাপক। আর হচ্ছে ডেবিট নোটটা কেন তৈরি করা হয়? ডেবিট নোটটা হচ্ছে তৈরি করা হয়, ডেবিট নোট এটা কার জন্য? সেটা হচ্ছে যে তোমার ক্রয় ফেরত। ওকে, আর এটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট এটা কিসের জন্য? বিক্রয় ফেরত। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো যে ডেবিট নোটে কি জন্য ইয়া করা হয়, সেটা হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে, ক্রয় ফেরত যে লেনদেনটা হয় সেটার ক্ষেত্রে। আর হচ্ছে ক্রেডিট নোট, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। ঠিক আছে, তো আমি একটা শর্ট সামারি দিয়ে ফেলি 1 মিনিটের মধ্যে, ঠিক আছে, যাতে তোমরা সুন্দরভাবে মেমোরাইজ করতে পারো। আচ্ছা, এখন মেমোরাইজের ব্যাপারটা হচ্ছে যে তোমার এই যে ফরম্যাটটা দেখছো, এগুলো কিন্তু তোমার নিজে মানে প্রতিনিয়ত যে প্র্যাকটিস করবা, ঠিক আছে, এই প্রতিনিয়ত প্র্যাকটিসের ফলে তোমার আয়ত্ত হবে। এখন আমি তোমাকে বুঝাই দিতে পারি যে এই জিনিসগুলো কোনটা কখন তৈরি করা হয়, সেই জিনিসটা তোমাকে আমি বুঝাইতে পারি, বাট আলটিমেটলি প্র্যাকটিস কিন্তু তোমারই করতে হবে। ওকে। আচ্ছা, চালান কেন তৈরি করে? চালান হচ্ছে তোমার ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা তৈরি করা হয়। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ক্যাশ মেমো, সেটা হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারটা কেন তৈরি করা? পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে। ঠিক আছে, এটা জিনিসটা মনে রাখবা যে বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারটা কেন তৈরি করে? ক্রেডিট ভাউচারটা তৈরি করা হচ্ছে যে তোমার বিক্রয় এবং
বিভিন্ন আয়ের সাপেক্ষে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোটটা কেন তৈরি করে সেটা হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে। ওকে, মানে যে পণ্যটা আমরা আসলে ফেরত দিয়ে দিই সেটা তো আমার কাছে ক্রয় ফেরতই হবে। ওকে, আর ক্রেডিট নোটটা কি? ক্রেডিট নোটটা হচ্ছে যে তোমার বিক্রয় ফেরত, অর্থাৎ আমার কাছে যে পণ্যটা ফেরত আসতেছে, ঠিক আছে। ওকে, আর যেই যে ফরম্যাট গুলো দেখলা, যেটা যেই ফরম্যাটে আছে সেটা সেই ফরম্যাটে তোমরা খাতায় কয়েকবার প্র্যাকটিস করবা, বিভিন্ন মানে বইতেই দেখবা অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, সো ওইগুলো ইয়া করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমার ক্লাস এই পর্যন্তই ছিল। আই হোপ তোমাদের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে। অ্যাডমিশনের কোয়েশ্চেনটা কিভাবে আসে? অ্যাডমিশনের কোয়েশ্চেনটা হতে পারে হয়তোবা যে ডেবিট নোটটা কেন তৈরি করা হয়, ক্রেডিট নোটটা কেন তৈরি করা হয়, এরকম আসবে। কারণ অ্যাডমিশনও তো আসলে এত বড় তোমার করতে দিবে না অন্তত। সো এসএসসি এইচএসসি তে করতে দেয় বুঝলে তোমার আর কি এরকম ছক টক আঁকা লাগে। ওকে, এডমিশনের ক্ষেত্রে জাস্ট কনসেপ্টটা লাগে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে যে আমাদের ইনশাল্লাহ প্রতিটা এইচএসসি পরীক্ষার আগেই আমাদের ওয়ান শট ক্লাস আপলোড হয়ে যাবে। তো তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে সেই জায়গায় যুক্ত হয়ে যাবে এবং প্রতিনিয়ত সেখানে আপডেট পাবে। আর আমাদের প্রোকাডেমিক্সের যে পেজ আছে সেখানেও তোমরা আপডেটগুলো পাবা, যে প্রতিনিয়ত ওইখানেও ক্লাস আপলোড হয়ে যাবে। তো সবাই ভালো করে পরীক্ষা দিবা। আর হচ্ছে যে আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।